আন্না শর্মার এই আন্দাজ ছিল না যে মুম্বাই থেকে বেঙ্গালুরুর একটি পরিচিত ফ্লাইট এমন একটি ঘটনা দিয়ে শুরু হবে যা তার সব সময় মনে থাকবে। মাত্র ১১ বছর বয়সেও আন্না ভালোভাবে জানত যে এই যাত্রাটি কতটা গুরুত্বপূর্ণ। তার হাতে ছিল ফার্স্ট ক্লাসের টিকিট, আসন নম্বর ৩, যা তার বাবা কয়েক সপ্তাহ আগে বুক করেছিলেন, যাতে যাত্রা আরামদায়ক হয় এবং ছোট বড় সবকিছুর খেয়াল রাখা হয়। তারা ঘুরতে বা আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলেন না। এই যাত্রাটি ইন্ডাস ভেঞ্চার্স নামে একটি বিনিয়োগ তহবিলের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য ছিল, যা শিক্ষালিপের ভবিষ্যৎকে নতুন দিক দিতে পারত। শিক্ষালিপ ছিল আন্না দ্বারা তৈরি একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যা হাজার হাজার ছাত্রছাত্রীকে উপকৃত করছিল। সবকিছু খুব সাবধানে প্রস্তুত করা হয়েছিল, কিন্তু কেউ আন্দাজ করতে পারেনি যে আন্না ফার্স্ট ক্লাস কেবিনে পা রাখতেই কী হতে চলেছে। বিক্রম সিং নামে এক ব্যক্তি ইতিমধ্যেই সেখানে বসেছিলেন। তার ভাবভঙ্গিতে আত্মবিশ্বাস এবং সামান্য চ্যালেঞ্জ ছিল। আন্না যখন থামল, তখন বিক্রম একটুও বিরক্ত হলেন না। তিনি শুধু ঠোঁট কুঁচকে বললেন যে আসন ৩ তার। আন্না তার টিকিট দেখালো, যেখানে ৩ স্পষ্টভাবে লেখা ছিল। কিন্তু এই সত্যিটা পরিস্থিতিকে কোনো পরিবর্তন করল না। সুনিতা মেহতা নামে একজন এয়ার হোস্টেস কাছে এলেন। বেশি সময় না নিয়েই সুনিতা প্রায় সেই লোকটির পক্ষেই ঝুঁকে গেলেন। সাবধানে পরীক্ষা করার বদলে তিনি দ্রুত আন্নাকে ইকোনমি ক্লাসে যাওয়ার পরামর্শ দিলেন। এই কথাগুলি এত জোরে বলা হলো যে আশেপাশের অনেক যাত্রী শুনতে পেলেন, কিন্তু কেউ কিছু বলল না। আন্না তার টিকিট ধরে সেখানেই দাঁড়িয়ে রইল। সে জানত যে তার বাবা রোহন শর্মা পিছনে ইকোনমি ক্লাসে বসে আছেন। তিনি একবার বলেছিলেন যে আন্নাকে ফার্স্ট ক্লাসে এবং নিজেকে সাধারণ আসনে বসানোর কারণ পয়সার অভাব নয়, বরং সুবিধা এবং বিনম্রতার মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখতে হয় তা শেখানো। আন্না এতে অভ্যস্ত ছিল, কিন্তু আজ তার আইনি অধিকার অস্বীকার করা কোনো ছোট বিষয় ছিল না। এটি একটি আচরের মতো ছিল, শুধু ন্যায়ের ওপর নয়, বরং এমন একটি শিশুর, যুবক কিন্তু দৃঢ় আত্মসম্মানের ওপরও, যাকে সময়ের আগে বড় হতে হয়েছিল। ফার্স্ট ক্লাস কেবিনে নিস্তব্ধতা নেমে এলো। কিছু লোক আর চোখে তাকালো, কিছু লোক না দেখার ভান করল এবং বেশিরভাগই চুপ থাকল। প্রতিটি নজর যেন এই অদ্ভুত পরিস্থিতি এড়িয়ে চাইছিল। আন্না সেই মুহূর্তে একাকিত্ব স্পষ্ট অনুভব করল, যদিও তার চারপাশে ডজনখানেক প্রাপ্তবয়স্ক ছিল। সবকিছু দ্রুত ঘটল, কিন্তু যে কোনো সাক্ষীর স্মৃতিতে গভীরভাবে গেঁথে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। ভারতে একজন ভারতীয় শিশুকে একটি ফ্লাইটের ফার্স্ট ক্লাস কেবিনে সেই আসনে বসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল, যার জন্য সে পয়সা দিয়েছিল। বিক্রম সিং শান্তভাবে বসে রইলেন। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল যে তিনি এই আসনের জন্য টাকা দিয়েছেন এবং তার যাওয়ার কোনো কারণ নেই। সুনিতা মেহতা আরও অস্থির হতে শুরু করলেন। তিনি চাইলেন যে বিষয়টি দ্রুত শেষ হোক, কিন্তু তার সমাধান ছিল বেশি জোরে কথা বলা লোকটির পক্ষে। আন্নাকে ইকোনমি ক্লাসে যাওয়ার প্রস্তাব একটি আদেশের মতো লাগছিল, একটি রূঢ়ভাবে চাপানো সিদ্ধান্ত, যেখানে ন্যায় খোঁজার কোনো চেষ্টা ছিল না, না সেই শিশুর অনুভূতির প্রতি কোনো পরোয়া ছিল যার সাথে অন্যায় হচ্ছিল। ক্যাবিনের লোকেরা আন্নাকে নানা ধরনের অনুভূতি নিয়ে দেখছিল। কেউ কেউ কৌতূহলী ছিল, কেউ কেউ হতবাক ছিল, এবং কেউ কেউ মনে মনে মেয়েটির সাথে একমত ছিল, কিন্তু তবুও চুপ থাকতে বেছে নিল। কেউ তার জন্য কথা বলতে এগিয়ে এলো না। সেই নীরবতার ওজন এয়ার হোস্টেসের অস্বীকারের চেয়ে কম ছিল না। এটি এই কথার প্রমাণ ছিল যে বেশিরভাগ লোক সঠিকের জন্য দাঁড়ানোর বদলে নিজেদের শান্তি বজায় রাখতে পছন্দ করে। আর সেই মুহূর্তে আন্না বুঝল যে ন্যায় কখনো কখনো ভিড় থেকে আসে না, বরং তাকে নিজে অর্জন করতে হয়। তার হাতে থাকা টিকিটটি কেবল ভ্রমণের নথি ছিল না, এটি এই কথার প্রমাণ ছিল যে তার সেই জায়গায় বসার অধিকার ছিল। তার বাবা এটিকে সাবধানে বুক করেছিলেন যাতে সবকিছু সুচারুভাবে চলে। কিন্তু এখন সবকিছু ব্যর্থ লাগছিল, যখন একজন মাঝবয়সী ব্যক্তি কেবল তার কঠোর মনোভাব দিয়ে একটি স্পষ্ট বিষয় অস্বীকার করতে পারতেন, এবং একজন এয়ার হোস্টেস সুবিধার জন্য সহজে তার সাথে যোগ দিতে পারতেন। আন্না এই বৈপরীত্যটি তার কাঁধে একটি বোঝার মতো অনুভব করল। লোকটি তার আসনে রয়ে গেল এবং আন্না গলিপথে দাঁড়িয়ে রইল। সুনিতা অপেক্ষা করছিল যে মেয়েটি এগিয়ে যাবে, কিন্তু আন্না এক ধাপও নড়ল না। সে না চিৎকার করল, না কাঁদল, বরং আন্নার নীরবতা একটি অদৃশ্য চাপ তৈরি করল, যার ফলে অনেক যাত্রী তাদের চোখ সরাতে পারল না। পুরো ফার্স্ট ক্লাস কেবিন হঠাৎ একটি অপ্রত্যাশিত নাটকের মঞ্চ হয়ে উঠল, যেখানে একটি শিশুকে সেই সব সহ্য করতে হচ্ছিল যা প্রাপ্তবয়স্কদের মুখোমুখি হওয়া উচিত ছিল। বিক্রম সিংয়ের জন্য এটি একটি ছোট বিষয় ছিল,
তার বিশ্বাস ছিল যে তার অভিজ্ঞতা এবং মর্যাদা তাকে সুবিধা দেওয়ার জন্য যথেষ্ট। তার বিশ্বাস ছিল যে কেউ একজন ভারতীয় মেয়ের পক্ষ নেবে না। কিন্তু আন্নার জন্য এটি ছিল একটি জীবন্ত শিক্ষা। শিক্ষা এই যে সত্য সবসময় নিজের রক্ষা নিজে করে না। যার হাতে সত্য থাকে তাকে কখনো কখনো ন্যায় পাওয়ার জন্য লড়তে হয়। এবং এই শিক্ষাটি ঠিক আসন ৩-এর ওপর একটি সকালের ফ্লাইটে বহু মানুষের নীরবতার সামনে মিলল। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। আন্না অনুভব করল যে সে কেবল একটি আসনের বিতর্কের মুখোমুখি নয়, বরং এই কথারও মুখোমুখি যে সমাজ ভারতে একটি শিশুকে কিভাবে দেখে। কেউ ভাবেনি যে এই সামান্য ঘটনাটি বড় ঘটনার একটি সিরিজের শুরু হবে, কিন্তু সেই সময়ে এটি সেই অন্যায়কে তুলে ধরার জন্য যথেষ্ট ছিল যা বিদ্যমান ছিল, এবং আন্না জানত যে এটি সামনে আসা একটি দীর্ঘদিনের কেবল শুরু ছিল। সেই সকালে মুম্বাইতে শর্মা পরিবারের জন্য দিন স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি শুরু হল। শহরতলির তাদের শান্ত বাড়িতে আন্না শর্মা অন্ধকার থাকতেই উঠে গিয়েছিল। এই কারণে নয় যে তাকে জাগানো হয়েছিল, বরং এই কারণে যে সে নিজে শুতে পারছিল না। আন্না জানত যে আজকের দিনটি সাধারণ দিনের মতো নয়। এটি কেবল একটি ফ্লাইট ছিল না, বরং এটি শিক্ষালিপের ভবিষ্যৎকে বয়ে নিয়ে যাওয়ার যাত্রা ছিল। একটি প্রকল্প যা সে তার ছোট ২ বছরের জীবনে মনোযোগ সহকারে তৈরি করেছিল। ১১ বছরের সেই মেয়েটি যে ভারতে বড় হয়েছিল, সাধারণ একটি শিশুর মতো দেখতে হলেও তার কাঁধে তার বয়সের চেয়ে অনেক বেশি ভারী দায়িত্ব ছিল। তার বাবা রোহন শর্মা তাদের ছোট স্টাডি রুম থেকে বেরিয়ে এলেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি আগে মুম্বাইয়ের একটি টেক কোম্পানিতে কাজ করতেন। কিন্তু যখন থেকে শিক্ষালিপ বিকশিত হতে শুরু করল, তিনি তার স্থিতিশীল চাকরি ছেড়ে দিলেন যাতে তার মেয়ের সহায়তা করতে পারেন। তিনি এই উচ্চাকাঙ্ক্ষার কারণে নয়, বরং আন্নার ক্ষমতার উপর বিশ্বাসের কারণে করেছিলেন। তিনি বুঝতেন যে তার মেয়ের একটি আলাদা দৃষ্টি আছে, এবং তার দায়িত্ব হল একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা যাতে সে আরও এগিয়ে যেতে পারে। এই পছন্দটি সহজ ছিল না, কারণ ভারতীয় সমাজে অনেক বাবা মা এখনও স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে সবার উপরে রাখেন। কিন্তু রোহন শর্মা বিশ্বাস করতেন যে তার মেয়ের প্রজন্মের এর চেয়ে অনেক বেশি কিছু প্রয়োজন। তাদের এই কথা প্রমাণ করার সুযোগ দরকার যে একটি ভারতীয় শিশু বিশ্বের শেখার উপায় পরিবর্তন করতে পারে। সকালের নাস্তা নীরবতায় হল, কিন্তু তা বোঝার ছিল না। আন্না দ্রুত কিছু খাবার খেল। তার মন এখনও সেই আখড়া, ডাটা চার্ট এবং সেই প্রেজেন্টেশনে ঘুরছিল যা সে সাবধানে তৈরি করেছিল। শিক্ষালিপ ইতিমধ্যেই ভারত এবং অনেক দেশের ডজনখানেক স্কুলে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু বেঙ্গালুরুতে ইন্ডাস ভেঞ্চার্সের সাথে বৈঠক এই সিদ্ধান্ত নেবে যে এই ভারতীয় প্ল্যাটফর্মটি বৈশ্বিক স্তরে প্রসারিত হতে পারে কিনা। আন্না সংখ্যালঘু সম্প্রদায় এবং পিছিয়ে পড়া অঞ্চলের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কথা ভাবল, যেখানে একটি বিনামূল্যে বা কম খরচের অনলাইন শিক্ষণ সরঞ্জাম একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। আজ সব কিছু সেই স্বপ্নের চারপাশেই ঘুরছিল। রোহন শর্মা তার মেয়ের দিকে তাকালেন এবং বেশি কিছু বললেন না। তিনি প্রতিটি প্রেজেন্টেশন বা পার্টনার মিটিংয়ের আগে আন্নার একাগ্রতার সাথে পরিচিত ছিলেন। তিনি জানতেন যে তার মেয়ে চিন্তিত, আত্মবিশ্বাসের অভাবের কারণে নয়, বরং এই কারণে যে সে দায়িত্বটি বোঝে। এই শিশুটি তার বয়সের সাধারণ শিশুদের মতো ছিল না। যেখানে তার সমবয়সী বন্ধুরা খেলা, সিনেমা বা সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবত, সেখানে আন্না কম্পিউটারের সামনে ঘণ্টা কাটাত, কোডের লাইন তৈরি করত, পাঠ ডিজাইন করত এবং বিশ্বের শিক্ষকদের সাথে যুক্ত হতো। মুম্বাইয়ের ভারতীয় সম্প্রদায়ের অনেক লোক যখন এই কথা শুনত, তখন আধা বিশ্বাস করত, আধা নয়, এই ভেবে যে এটি কেবল একটি বাড়ানো কথা। কিন্তু বাস্তব সংখ্যা এবং চুক্তি সবকিছু বলে দিত। তাই বেঙ্গালুরুর যাত্রা একটি বড় দায়িত্ব নিয়ে এসেছিল। যদি ইন্ডাস ভেঞ্চার্স বিনিয়োগ করতে সম্মত হতো, তবে শিক্ষালিপের কাছে অনেক রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রোগ্রামটি বাস্তবায়ন করা, কানাডা এবং এশিয়ায় প্রসারিত করার জন্য পর্যাপ্ত সম্পদ থাকত। আন্না একজন যুবক সিইও হওয়ার কথা ভাবছিল না, যেমনটা প্রেস একবার লিখেছিল। সে শুধু ভাবত যে আরও ছাত্রছাত্রী সমানভাবে জ্ঞান পর্যন্ত পৌঁছতে পারবে। এই ধারণাটি তার বাবার বলা বাস্তব জীবনের গল্প থেকে এসেছিল, যা তিনি প্রায়শই ভারতে তার কঠিন শৈশবের কথা বলতে গিয়ে শোনাতেন, যেখানে অনেক শিশু স্কুলে যাওয়ার সুযোগ পেত না বা মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হতো। আন্না সেই স্মৃতিগুলি তার ভেতরে শুষে নিয়েছিল, যা সে সরাসরি অনুভব করেনি, কিন্তু সেগুলি সবসময় গভীরভাবে অনুভূত হতো। একটি এমন জাতির স্মৃতি যা অভাবের মুখোমুখি হয়েছিল কিন্তু ক্রমাগত এগিয়ে গিয়েছিল। রোহন মালপত্র আবার পরীক্ষা করলেন।
সে ইউএসবি নিতে ভুললেন না, যাতে আন্না দ্বারা তৈরি করা প্রেজেন্টেশনটি ছিল। বাস্তবে তিনি 3টি আলাদা জায়গায় 3টি কপি সংরক্ষণ করেছিলেন, সাথে একটি ক্লাউডেও আপলোড করেছিলেন। তিনি একবার আন্নাকে বলেছিলেন যে সাবধানতা হল ঝুঁকিগুলি দূর করার ভিত্তি। আন্না প্রায়শই হাসত, কিন্তু সেও এই অভ্যাসটি তার বাবার কাছ থেকে শিখেছিল। এইভাবে তারা একসাথে শিক্ষালিপ তৈরি করেছিলেন, একদিকে একটি শিশুর সৃজনশীল দৃষ্টি, অন্যদিকে একজন বাবার পরিপক্কতা এবং অভিজ্ঞতা। সেই সকালে মুম্বাই বিমানবন্দর প্রতিদিনের মতো ভিড়ভাট্টা ছিল। এটি প্রথমবার ছিল না যে বাবা এবং মেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য একসাথে ভ্রমণ করছিল, কিন্তু এবার এটি আলাদা ছিল। এবার সবার নজর আন্নার ওপর থাকবে। যদিও ইন্ডাস ভেঞ্চার্স শিক্ষালিপের মূল্য জানত, তারা এখনও এই সত্যটি দেখবে যে কোম্পানির সিইও মাত্র 11 বছরের একজন ভারতীয় মেয়ে। সন্দেহ হওয়া স্বাভাবিক ছিল। আন্নায় এই বিষয়ে ওয়াকিবহাল ছিল এবং সে এই কথা প্রমাণ করতে চেয়েছিল যে লোকেরা তাকে তার বয়স এবং চেহারা দিয়ে বিচার করে ভুল করছে। বাবা এখনও ফার্স্ট ক্লাস কেবিনে তার মেয়ের সাথে বসার বদলে নিজের জন্য ইকোনমি ক্লাসের আসন বেছে নিয়েছিলেন। তিনি একবার ব্যাখ্যা করেছিলেন যে এটি পয়সা বাঁচানোর জন্য নয়, বরং এই কারণে ছিল যে আন্না তার ব্যক্তিগত স্থানে আত্মনির্ভর হতে শেখে, পরিচালনা করতে এবং দায়িত্ব নিতে শেখে। তার দৃষ্টিতে তার মেয়ে কেবল একটি শিশু ছিল না যাকে নিরাপত্তার দরকার ছিল, বরং একটি বাস্তব প্রতিষ্ঠাতা ছিল যাকে তার সাহসকে প্রশিক্ষণ দেওয়ার দরকার ছিল। আসনগুলির এই বিভাজন যদিও ছোট ছিল, তাদের প্রতিটি যাত্রায় একটি অভ্যাস হয়ে গিয়েছিল। আন্নার জন্য এর দুটি অর্থ ছিল। একদিকে সে বিশ্বাস এবং স্বাধীনতা অনুভব করত, অন্যদিকে সে সবসময় জানত যে কিছু লাইনের পিছনে তার বাবা এখনও দেখছেন, যদি কিছু হয় তবে তাকে রক্ষা করার জন্য প্রস্তুত আছেন। এই অনুভূতিটি একটি বিশেষ সুরক্ষা দিত, স্বাধীনতা এবং সমর্থনের মধ্যে একটি ভারসাম্য, এবং এই গুরুত্বপূর্ণ সকালে আন্না এটিকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিল। বাড়ি থেকে বের হওয়ার আগে আন্না তার স্টাডি টেবিলের ওপর কিছু শেষ মিনিটের জন্য বসল এবং তার পরিচিত ল্যাপটপ আবার খুলল। স্ক্রিনে শিক্ষালিপের বিকাশ চার্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। নতুন নিবন্ধিত ছাত্রছাত্রীর সংখ্যা, অনলাইন শেখার ঘণ্টা, শিক্ষকদের প্রতিক্রিয়া, প্রতিটি সংখ্যা তার অনেক রাতের পরিশ্রমের ফল ছিল। সবাই এই কথা বুঝত না যে সেই সাফল্যের পিছনে ধৈর্য এবং একাকিত্বও ছিল, কিন্তু আন্না এর সম্পর্কে বেশি ভাবল না। সে শুধু ভাবল যে কালকের প্রেজেন্টেশনকে কিভাবে সফল করা যায়। যখন বাড়ির দরজা বন্ধ হলো, তখন একটি নতুন যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সুটকেসে কাপড় এবং নথিপত্র ছাড়াও একটি চিঠিও ছিল, যা রোহন সাবধানে ভেতরে রেখেছিলেন। এটি সেই চিঠি ছিল যা আন্না 1 বছর আগে নিজেকে লিখেছিল, যখন শিক্ষালিপ প্রথম 10,000 ব্যবহারীর সংখ্যা ছুঁয়েছিল। চিঠিতে কেবল কিছু লাইন ছিল, কিন্তু এটি তাকে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যে চূড়ান্ত লক্ষ্য সংখ্যা বা উপাধি নয়, বরং ছাত্রছাত্রীদের জীবনে বাস্তব পরিবর্তন আনা। রোহন চেয়েছিলেন যে তার মেয়ে বেঙ্গালুরুতে মিটিং রুমে প্রবেশ করার আগে এটি আবার পড়ুক। বিমানবন্দরের রাস্তায় দুজন কম কথা বলল, উত্তেজনার কারণে নয়, বরং এই কারণে যে তারা একে অপরের সাথে খুব ভালোভাবে বুঝত। আন্না জানত যে তার বাবা সেই জিনিসগুলির সম্পর্কে ভাবছেন যা ঘটতে পারে, আর রোহন জানতেন যে তার মেয়ে প্রেজেন্টেশনের প্রতিটি বিবরণ পুনরাবৃত্তি করছে। তাদের মধ্যে বেশি শব্দের প্রয়োজন ছিল না, শুধু বিশ্বাসের, এবং এই নীরবতাই যাত্রাকে আরও পবিত্র করছিল। আন্না শর্মা গাড়িতে বসে জানালার বাইরে দেখছিল। সে বেঙ্গালুরুর কথা ভাবল, সেই বিল্ডিংয়ের কথা ভাবল যেখানে ইন্ডাস ভেঞ্চার্সের সদর দপ্তর ছিল। সেই বড় ঘরের কথা ভাবল যেখানে মুখগুলি তাকে প্রতিটি ছোট বড় বিষয়ে পরীক্ষা করবে। কিন্তু আন্না ভীত ছিল না। সে জানত যে সে কেবল নিজের জন্য যাচ্ছে না, কেবল তার বাবার জন্য যাচ্ছে না, বরং সেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জন্য যাচ্ছে, এবং এই চিন্তাই তাকে আরও শক্তিশালী অনুভব করালো। ফ্লাইট এখনও শুরুও হয়নি, কিন্তু আন্না এবং তার বাবা দুজনেই জানতেন যে এই যাত্রাটি একটি গুরুত্বপূর্ণ মোড় হবে। তারা এই আশা করেননি যে কয়েক ঘন্টা পরেই উড্ডয়নের জন্য প্রস্তুত হওয়া বিমানেই একটি অপ্রত্যাশিত ঘটনা তাদের সমস্ত পরিকল্পনাকে একটি ভীষণ পরীক্ষায় ফেলবে। কিন্তু এই সময়ে তারা কেবল তাদের সামনে লক্ষ্যের ওপর মনোযোগ নিবদ্ধ করছিল, শিক্ষালিপকে দুনিয়ার কাছাকাছি আনা। যখন লাউডস্পিকারে যাত্রীদের বিমানে চড়ার প্রক্রিয়া শেষ করার ঘোষণা হলো, তখন আন্না সাবধানে ফার্স্ট ক্লাস কেবিনের দিকে চলল। আসন নম্বর 3 সহ টিকিটটি শুরু থেকে শেষ পর্যন্ত তার হাতে ছিল, যা এই গুরুত্বপূর্ণ যাত্রার একটি স্পষ্ট প্রমাণ ছিল। কিন্তু যখন সে সেই আসনের সারিতে পৌঁছালো, তখন একটি অপ্রত্যাশিত দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল।
আন্নার আসনে অন্য কেউ বসেছিল, একজন মাঝবয়সী ব্যক্তি, যার মুখে আত্মবিশ্বাস এবং সামান্য চ্যালেঞ্জ ছিল। সে একটি শিশুর আগমনে কোনো মনোযোগ দিল না, শুধু ঠান্ডাভাবে ঘোষণা করল যে সেই আসনটি তার। আন্না কিছুক্ষণ স্তব্ধ রইল। সে ৩ নম্বর লেখা টিকিটটি দেখালো, কিন্তু লোকটি একটুও নড়ল না। সে জোর দিয়ে বলল যে সে এই জায়গাটি কিনেছে এবং তার যাওয়ার কোনো কারণ নেই। তার অভিমানে ভরা কণ্ঠস্বর আশেপাশের বসা লোকদের মনোযোগ আকর্ষণ করতে শুরু করল। কিছু নজর গেল, কিছু কৌতূহলী ছিল, কিছু উদাসীন ছিল, যেন এর সাথে তাদের কোনো লেনদেন নেই। ফার্স্ট ক্লাস কেবিনে পরিবেশ হঠাৎ ভারী হয়ে উঠল। প্রধান এয়ার হোস্টেস সুনিতা মেহতা কাছে এলেন, যিনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন ইউনিফর্ম পরেছিলেন। তথ্যের ভালোভাবে যাচাই করার বদলে তিনি সেই লোকটির দাবির ওপর বেশি বিশ্বাসী মনে হলেন। বেশি না ভেবেই সুনিতা আন্নাকে ইকোনমি ক্লাসে যাওয়ার পরামর্শ দিলেন। এই কথাটি এত জোরে বলা হলো যে আশেপাশের যাত্রীরা শুনে নিল। নিস্তব্ধতা নেমে এলো। কেউ বিরোধিতায় একটি শব্দও বলল না। সেই মুহূর্তে আন্না একটি স্পষ্ট একাকিত্ব অনুভব করল। সে কোনো সমস্যা তৈরি করতে চাইছিল না, কিন্তু সে এই কথাও স্বীকার করতে পারছিল না যে তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই ঘটনাটি ডজনখানেক লোকের সামনে ঘটছিল, তবুও কেউ তার রক্ষার জন্য দাঁড়াল না। কিছু সহানুভূতিপূর্ণ নজর ছিল, কিছু উদাসীন চোখ ছিল, এবং কিছু মুখ এমনও ছিল যা বিরক্তি দেখাচ্ছিল, যেন তাদের বিরক্ত করা হচ্ছে। এই সব সেই মেয়েটিকে এই কথা বোঝালো যে কখনো কখনো স্পষ্ট সত্যিকেও কেবল নীরবতার কারণে উপেক্ষা করা যেতে পারে। মাঝবয়সী লোকটি তার দৃঢ় কণ্ঠস্বর বজায় রাখল। তার বিশ্বাস ছিল যে সে সেই আসনের জন্য পয়সা দিয়েছে এবং কেউ তাকে যেতে বাধ্য করতে পারে না। তার কঠোরতা এয়ার হোস্টেসের ঘাবড়ে যাওয়ার একেবারে বিপরীত ছিল। একজন যুবতী গ্রাহকের রক্ষা করার বদলে সুনিতা কেবল মামলাটি তাড়াতাড়ি মেটাতে চেয়েছিল, যাতে ফ্লাইটে দেরি না হয়। তার প্রতিটি কথায় বড় যাত্রীর প্রতি তার ঝোঁক স্পষ্ট ছিল। আন্না টিকিটটিকে একটি অকাট্য প্রমাণ হিসাবে তার হাতে রাখল। সে জানত যে তার বাবা ইকোনমি ক্লাসে কিছু লাইন পিছনে বসে আছেন। তিনি অনেকবার তার মেয়েকে মনে করিয়ে দিয়েছিলেন যে ফার্স্ট ক্লাস কেবল গুরুত্বপূর্ণ যাত্রার জন্য মনোযোগ দেওয়ার জায়গা, যেখানে তিনি নিজে একটি সরল আসন বেছেছিলেন। আজ এটি আন্নাকে তার দায়িত্বের আরও বেশি অনুভব করালো। এটি এখন কেবল একটি আসন রাখার কথা ছিল না, বরং সেই ন্যায় বজায় রাখার কথা ছিল যার সে পুরোপুরি যোগ্য ছিল। যখন ভারী পরিবেশ ছেয়েছিল, তখনই একটি অপ্রত্যাশিত কণ্ঠস্বর শোনা গেল। এটি ছিল এক বয়স্ক মহিলা, যার সাদা চুল পরিপাটি করে সাজানো ছিল। শান্ত মনে হচ্ছিল, কিন্তু তার চোখে দৃঢ়তা ছিল। তিনি নিজের পরিচয় মার্গেট ইভান্স হিসাবে দিলেন, যিনি ফার্স্ট ক্লাসে বসা অন্য একজন যাত্রী ছিলেন। তিনি দাঁড়ালেন এবং সেই লোকটিকে নিজের আসনটি দেওয়ার প্রস্তাব দিলেন। তিনি ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে বললেন যে যদি তার একটি আরামদায়ক আসন দরকার হয়, তবে সে তার আসনটি নিয়ে নিক, যাতে মেয়েটি তার কেনা জায়গায় বসতে পারে। এই কর্মকাণ্ড ক্যাবিনের পরিবেশ পরিবর্তন করল। কিছু লোক একজন অচেনা মহিলার হস্তক্ষেপে অবাক হয়ে মাথা তুলতে শুরু করল। লোকটি এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হল, কিন্তু তারপর স্থান পরিবর্তন করতে রাজি হয়ে গেল। সে মার্গেটের আসনে বসল, এখনও বিরক্ত মুখ বজায় রেখে, এবং আন্না আসন ৩-এ ফিরে এলো। এয়ার হোস্টেস সুনিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন সে একটি সমস্যা সমাধান করে ফেলেছে। কিন্তু এই ঘটনাটি সকল সাক্ষীর মনে একটি অবিস্মরণীয় ছাপ ফেলল। আন্না চুপচাপ বসল, সামনে থেকে আসা ভারী নজরগুলি অনুভব করছিল। সেই লোকটি এখন ঠিক পাশে বসেছিল এবং এখনও ঠান্ডা এবং তাচ্ছিল্যেই ভাব দেখাচ্ছিল। সমাধান হয়ে যাওয়ার পরেও উত্তেজনা একটুও কমল না, বরং এটি ছেয়ে থাকা নীরবতা থেকে আরও স্পষ্ট হয়ে গেল। মেয়েটি বুঝল যে এখন সবাই তাকে দেখছে, সমর্থন থেকে নয়, বরং তদন্তের নজর দিয়ে। একটি ছোট মুহূর্ত, কিন্তু আন্নার জন্য এটি একটি খুব বড় শিক্ষা ছিল। সে অনুভব করল যে অন্যায় যে কোনো জায়গায় হতে পারে, এমনকি একটি সাধারণ লাগা ফ্লাইটেও, এবং সেই অন্যায় সবসময় নিয়ম দিয়ে শুধরানো যায় না, বরং কখনো কখনো একজন ব্যক্তির সাহস দিয়ে শুধরানো যায়। যদি মার্গেট না দাঁড়াতেন, তবে হয়তো আন্নাকে একটি আলাদা জায়গায় বসতে হতো, শুরু থেকেই প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতির সাথে। আসন ৩-এ ফিরে বসে আন্না সামনের যাত্রার কথা ভাবল। এই যাত্রাটি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন এর সাথে আরও একটি অর্থ যোগ হয়ে গিয়েছিল। মেয়েটি জানত যে তাকে এখনও অনেক সন্দেহজনক নজর এবং আপমানজনক শব্দ শুনতে হবে। কিন্তু যদি তাকে তার নিজের আসনে বসার অধিকার থেকেও বঞ্চিত করা হয়, তবে কাল মিটিং রুমে নিজেকে প্রমাণ করা আরও কঠিন হবে। মাঝবয়সী লোকটি এখন তার জায়গায় ছিল, কিন্তু এখনও স্পষ্টভাবে বিরক্ত মনে হচ্ছিল।
আন্না তাদের মধ্যেকার পার্থক্য স্পষ্টভাবে অনুভব করল। একজন ভারতীয় বংশোদ্ভূত শিশু যে শিক্ষার স্বপ্ন নিয়ে এসেছিল এবং একজন যাত্রী যে বিশ্বাস করত যে ফার্স্ট ক্লাসের আসন একটি ছোট মেয়ের জন্য নয়। এটি কেবল একটি আসনের সংঘর্ষ ছিল না, বরং ভারতে বাস্তব জীবনে বিদ্যমান সামাজিক পক্ষপাতিত্বের সংঘর্ষ ছিল। মার্গেট তার নতুন আসনে ফিরে গেলেন, পিছনে ফিরে তাকালেন না, কিন্তু আন্নার হৃদয়ে সেই কার্যকলাপ একটি আশার আলো ছিল। সান্ত্বনার শব্দের প্রয়োজন ছিল না, ব্যাখ্যার প্রয়োজন ছিল না। একজন অচেনা মহিলার একটি দৃঢ় সিদ্ধান্ত এই কথা প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে ন্যায় এখনও থাকতে পারে, এবং এটি আন্নাকে আসন্ন বিষয়গুলির জন্য প্রস্তুত হওয়ার জন্য একটি শান্ত শক্তি দিল। এর পরের সময়ে সে চুপচাপ বসল, তার সাথে আনা নথিপত্রের ফোল্ডার আবার খুলল। বেঙ্গালুরুতে প্রেজেন্টেশনের বিষয়বস্তুর ওপর মনোযোগ নিবদ্ধ করার চেষ্টা করছিল, কিন্তু যে ঘটনাটি এখনই ঘটেছিল তা তার মনে পুনরাবৃত্তি হতে থাকল। আন্না নিজেকে এই কথা ভাবতে আটকাতে পারল না যে এটি শেষবার ছিল না যখন তাকে তার রূপ, বয়স বা মূলের ভিত্তিতে বিচার করা হলো। তবুও তাকে পিছিয়ে যাওয়ার বদলে এটি তার সংকল্পকে আরও শক্তিশালী করল। যদি তার মতো একজন ভারতীয় বংশোদ্ভূত শিশুকে কেবল ফার্স্ট ক্লাসের আসনে বসার জন্য নিচু চোখে দেখা যেতে পারে, তবে শিক্ষালিপের সাফল্যই এই কথা প্রমাণ করবে যে প্রতিভা এবং ইচ্ছাশক্তি কারও পক্ষপাতিত্বের ওপর নির্ভর করে না। বিমান দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। লোকেরা ধীরে ধীরে তাদের আসনে স্থির হয়ে গেল। কিন্তু আন্নার জন্য সাম্প্রতিক ঘটনাটি একটি অবিস্মরণীয় চিহ্ন রেখে গিয়েছিল। এটি কেবল একটি আসনের বিতর্ক ছিল না, বরং একটি দীর্ঘ ঘটনাপূর্ণ দিনের শুরু ছিল, যেখানে তাকে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিমানের কেবিনে লাউডস্পিকার বেজে উঠল। ক্যাপ্টেনের কণ্ঠস্বর গভীর এবং দৃঢ় ছিল। এই ঘোষণা করে যে একজন যুবতী যাত্রী সম্পর্কিত নিরাপত্তা সতর্কতার কারণে ফ্লাইটকে পুনেতে ফিরে যেতে হচ্ছে। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল, ফিসফিস করতে করতে। আসনের ঘটনার পরে ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ পরিবেশ এখন আরও ভারী হয়ে গেল। ফিসফিসানি দ্রুত ছড়িয়ে পড়ল, কিন্তু কেউ ঠিকভাবে জানত না যে কি হচ্ছে। সবাই শুধু এইটুকু শুনল যে একজন যাত্রীর ওপর জাল নথি ব্যবহার করার সন্দেহ আছে। আন্না সোজা হয়ে বসল, ককপিট থেকে আসা প্রতিটি শব্দ শুনছিল। মেয়েটি ভালোভাবে জানত যে এই সতর্কতা তার ওপরই লক্ষ্যযুক্ত। কাউকে বলার প্রয়োজন ছিল না। সমস্ত সন্দেহ তার ওপরই নিবদ্ধ ছিল। সাথে সাথে অনেক লোকের নজর তার দিকে ঘুরতে লাগল, যেখানে তদন্ত, পরীক্ষা এবং সন্দেহ মেশানো ছিল। কেবিনে কেউ একটি শব্দও বলল না, কিন্তু নীরবতার ওজন ছিল ভয়ঙ্কর। আন্না জানত যে এই মুহূর্তটি কেবল একটি তদন্ত প্রক্রিয়া নয়, এটি অপরিচিতদের একটি পুরো দলের দ্বারা একটি নীরব সিদ্ধান্ত ছিল। সে তার বাবার কথা ভাবল, যিনি পিছনে ইকোনমি ক্লাসে বসেছিলেন। তিনি সেই পরিস্থিতিগুলির সাথে অভ্যস্ত ছিলেন যেখানে তার মেয়েকে সন্দেহের মুখোমুখি হতে হতো, কিন্তু তিনি নিশ্চিতভাবে এই আশা করেননি যে জিনিসগুলি এই পর্যায়ে পৌঁছাবে। বিমানে চড়ার আগে তিনি তার মেয়েকে মনে করিয়ে দিয়েছিলেন যে যা কিছুই ঘটুক না কেন তাকে শান্ত থাকতে হবে। সেই পরামর্শটি এখন তার মাথায় পুনরাবৃত্তি হচ্ছিল, যা তাকে শক্তিশালী থাকতে সাহায্য করল। কিন্তু চিন্তা এখনও স্পষ্ট ছিল। যদি ফ্লাইটে দেরি হয়, যদি ইন্ডাস ভেঞ্চার্সের সাথে অ্যাপয়েন্টমেন্ট সময়মতো না হয়, তবে পুরো পরিকল্পনাটিই ব্যর্থ হয়ে যাবে। ফিসফিসানি ধীরে ধীরে আরও স্পষ্ট বাক্যে পরিবর্তিত হল। আসন ৩-এর কাছে একজন যাত্রী নিচু স্বরে বলল যে সে কখনও কোনো শিশুকে ফার্স্ট ক্লাসে একা ভ্রমণ করতে দেখেনি। অন্য একজন বলল যে এটি সত্যিই সন্দেহজনক যে একটি মেয়ে এত দামি জায়গায় বসে আছে। কেউ আন্নার সাথে সরাসরি কথা বলল না, কিন্তু সবাই তাকে শুনতে দিল। এই শব্দগুলি অদৃশ্য ছুরির মতো ছিল, যা আলাদা বিচ্ছিন্ন অনুভব করার অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। এর মধ্যে যে মাঝবয়সী লোকটি প্রাথমিকভাবে তার আসনটি নিয়েছিল, সে শান্ত এবং সামান্য আত্মসন্তুষ্টও মনে হচ্ছিল। সে তার চোখে দেখা এড়িয়ে গেল, কিন্তু তার নীরবতা এই কথা নিশ্চিত করার মতো ছিল যে সবকিছু তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে। আন্না সাথে সাথে এই কথা প্রমাণ করতে পারছিল না যে সে নির্দোষ, কিন্তু তার হৃদয়ের গভীরে সে জানত যে এই নামহীন কলের পিছনে কে আছে। এয়ার হোস্টেস সুনিতা কাছে এলো। তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ লাগছিল। সে ঘোষণা করল যে যখন বিমান পুনেতে অবতরণ করবে, তখন নিরাপত্তা কর্মীরা সংশ্লিষ্ট যাত্রীর কাছ থেকে সরাসরি জিজ্ঞাসাবাদ করার জন্য। যদিও সে নাম বলেনি, কিন্তু সবাই বুঝল যে সে আন্নার উল্লেখ করছে। কিছু যাত্রী একে অপরের দিকে ফিরল। তাদের চোখে কৌতূহল এবং উদ্বেগ দুটোই ছিল। তাদের জন্য এই বাধা কেবল একটি ছোট অসুবিধা ছিল না, বরং এটি পুরো ফ্লাইটকে প্রভাবিত করতে পারত। আন্না চুপচাপ বসল। তার চিন্তাগুলি একটি বিষয়ে গভীরভাবে নিবদ্ধ ছিল। লোকেরা এত সহজে কেন মেনে নেয় যে ফার্স্ট ক্লাসে বসা একজন ভারতীয় মেয়ে একটি অস্বাভাবিক কথা?
সে সেই লোকদের সন্দেহজনক নজর সহ্য করতে অভ্যস্ত ছিল যারা তার সম্পর্কে কিছু জানত না। কিন্তু এবার এটি আলাদা ছিল। এটি কেবল একটি নীরব সন্দেহ ছিল না, এটি একটি সরকারি অভিযোগ ছিল, যার পুরো যাত্রা পরিবর্তন করার শক্তি ছিল। এবং এটি একটি সত্যিকে তুলে ধরল যে পক্ষপাতিত্ব দ্রুত কার্যকলাপে পরিবর্তিত হতে পারে, যার গুরুত্বপূর্ণ পরিণতি হতে পারে। লাউডস্পিকার আবার বেজে উঠল। এবার এই ঘোষণা ছিল যে সকল যাত্রীকে পুনেতে জরুরি অবতরণের প্রস্তুতির জন্য তাদের আসনে থাকার অনুরোধ করা হচ্ছে। কেবিনের পরিবেশ উত্তেজনাপূর্ণ থেকে শ্বাসরুদ্ধকর হয়ে গেল। কিছু লোক অভিযোগ করতে শুরু করল যে তারা তাদের সংযুক্ত ফ্লাইটগুলি মিস করবে। কেউ জোরে এয়ারলাইনকে দোষ দিল, এই কথা বলে যে তাদের উড্ডয়ন করার আগে এটি সামলে নেওয়া উচিত ছিল। যদিও কেউ সরাসরি এর উল্লেখ করল না, কিন্তু সবাই অপ্রত্যক্ষভাবে আন্নার উপস্থিতিকে দায়ী করল। মেয়েটি একটি গভীর শ্বাস নিল, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। যা হচ্ছিল তা কেবল তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল না, বরং নিজের ওপর তার বিশ্বাসেরও পরীক্ষা নিচ্ছিল। আন্না ভালোভাবে জানত যে সে কিছুই ভুল করেনি। তার টিকিট, পাসপোর্ট এবং পরিচয়পত্র সবই বৈধ ছিল। কিন্তু সে এই কথাও বুঝত যে সত্যি কখনো কখনো বিশ্বাস করার জন্য যথেষ্ট হয় না, বিশেষ করে যখন লোকেরা নামহীন অভিযোগে বিশ্বাস করার জন্য প্রস্তুত থাকে। তার বাবা পিছন থেকে কাছে আসতে পারছিলেন না, কিন্তু আন্না জানত যে তিনি দেখছেন। তার মনে সেই ছবিটি প্রতিধ্বনিত হল যখন দুজনে এই যাত্রার জন্য কত সাবধানে প্রস্তুতি নিয়েছিলেন। প্রেজেন্টেশনের প্রতিটি লাইন থেকে শুরু করে পরিকল্পনার প্রতিটি ছোট ছোট বিবরণ পর্যন্ত। সেই সব প্রস্তুতি এখন কেবল একটি অজ্ঞাত ফোন কলের কারণে বিপদে ছিল। এই অন্যায় তার বুক চেপে ধরল, কিন্তু একই সাথে একটি ইচ্ছা শক্তিও জাগাল। যা কিছুই ঘটুক না কেন, সে লোকেদের কেবল পক্ষপাতিত্বের কারণে তার মূল্যকে কম করতে দেবে না। মাঝবয়সী লোকটি কখনো কখনো আর চোখে দেখত। তার চোখ পড়া কঠিন ছিল। হয়তো সে ভেবেছিল যে সবকিছু কেবল একটি দ্রুত তদন্তে থেমে যাবে। হয়তো সে এই অনুমান করেনি যে তার কাজ পুরো ফ্লাইটকে অনিশ্চয়তার অবস্থায় ফেলে দিয়েছে। কিন্তু আন্নার জন্য সত্যি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট ছিল। এটি স্বার্থ এবং পক্ষপাতিত্বের ফল ছিল, এবং এর পরিণতিগুলি সহজে অদৃশ্য হবে না। যখন বিমান উচ্চতা কমাতে শুরু করল, তখন কেবিনে ফিসফিসানি এখনও বন্ধ হয়নি। অনেক লোক তাদের ঘড়ি আবার পরীক্ষা করল, তাদের ব্যক্তিগত পরিকল্পনাগুলির জন্য চিন্তিত ছিল। সেই অস্থিরতা আন্নাকে আরও বেশি অনুভব করালো যে সে সাধারণ অসুবিধার কেন্দ্র হয়ে গেছে। মেয়েটি চিৎকার করতে চাইছিল যে সে নির্দোষ, যে এটি কেবল একটি মনগড়া গল্প। কিন্তু এর বদলে সে চুপ রইল। তার হৃদয়ে সে ভালোভাবে জানত যে তাকে যার মুখোমুখি হতে হবে তা কেবল একটি সাধারণ তদন্ত হবে না, বরং সম্মান এবং ন্যায়ের রক্ষার জন্য একটি পুরো লড়াই হবে। ফ্লাইটটি সামান্য দুলল এবং তারপর স্থির হয়ে গেল, এই ইঙ্গিত দিয়ে যে এটি অবতরণ করতে চলেছে। ক্যাপ্টেন পুনরাবৃত্তি করল যে বিমানটি থামতেই নিরাপত্তা কর্মীরা উপস্থিত থাকবে। সকল যাত্রীকে নির্দেশের অপেক্ষা করতে করতে চুপচাপ থাকতে বলা হলো। বসার অনুরোধ করা হলো। আন্না চুপচাপ তার সামনে ট্রে টেবিলে রাখা টিকিটটার দিকে দেখল। ৩ নম্বর স্পষ্টভাবে ছাপা ছিল, যেন এটা মনে করিয়ে দিচ্ছিল যে এটা শুধু একটা আসন নয়, এটা একটা ন্যায্য অধিকার যা লঙ্ঘন করা হয়েছে। আর এখন এটা সমস্যার এক পুরো শৃঙ্খল তৈরি করেছে। সেই মুহূর্তে আন্না একটি গভীর সত্য অনুভব করল। কখনো কখনো একজন ব্যক্তির একটি ছোট, তুচ্ছ কাজ অন্যদের পরিকল্পনা এবং স্বপ্নকে নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়। আর মেয়েটি জানত যে যখন সে বিমান থেকে বাইরে বেরোবে, তখন আসল চ্যালেঞ্জ শুরু হবে। বিমানটি পুনের রানওয়েতে পুরোপুরি থেমে গেল। মূল দরজা খুলল, যাতে নিরাপত্তা কর্মীরা ভেতরে আসতে পারে। যাত্রীদের কেবিনে একটা দীর্ঘ নীরবতা ছেয়ে গেল। সবাই পোশাক পরা অফিসারদের প্রতিটি পদক্ষেপ দেখছিল। তারা সরাসরি আসন ৩-এর দিকে এগিয়ে গেল, যেখানে ছোট মেয়েটি চুপচাপ বসেছিল, এবং তাকে তদন্তে সহযোগিতা করার জন্য বিমান থেকে নামতে অনুরোধ করল। সবার চোখ সাথে সাথে তার ওপর স্থির হয়ে গেল, যেন গল্পটা খুব স্পষ্ট ছিল যে এই ভারতীয় শিশুটির উপস্থিতি ফ্লাইটটিকে ঘুরিয়ে দেওয়ার কারণ ছিল। বাবাকে দ্রুত তার মেয়ের সাথে যাওয়ার জন্য ডাকা হলো। তিনি জানতেন যে এটা শুধু একটা ঝামেলা নয়, বরং পক্ষপাতিত্বের সাথে একটা সরাসরি সংঘর্ষ। বিমান থেকে নামার সময় ফিসফিসানি বন্ধ হল না। কিছু যাত্রী দেরির জন্য তাদের অসন্তুষ্টি প্রকাশ করল। কেউ কেউ কৌতূহলী ছিল, এবং কেউ কেউ তো এই কথাও ফিসফিস করল যে এমন একটি শিশুকে ফার্স্ট ক্লাস কেবিনে আসতেই দেওয়া উচিত ছিল না। এই শব্দগুলি আন্নার কানে ঠান্ডা এবং ভারী হয়ে পড়ল।
তাদের বিমানবন্দর থেকেই সিবিআইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হলো। দায়িত্বে থাকা অফিসার ছিলেন প্রিয়া মেনন। তার ব্যবহার কঠোর ছিল, কিন্তু সুর ছিল পেশাদার। তার পাশে আর্থিক টিমের আলোক বর্মা ছিলেন, যিনি জিজ্ঞাসাবাদে যুক্ত হতে চলেছিলেন। শুরু থেকেই প্রিয়া এই বিষয়টি তুললেন যে যুবতী যাত্রীর নথিপত্রের বৈধতা নিয়ে সন্দেহ আছে। সাথে সাথে শিক্ষালীপ কোম্পানির দ্বারা বিদেশে অস্বাভাবিক অর্থ স্থানান্তরের অভিযোগেরও উল্লেখ করলেন। এই শব্দগুলি বাবা এবং মেয়ে উভয়ের মনের ওপর একটা জোরালো আঘাতের মতো ছিল। বাবা সাথে সাথে প্রতিক্রিয়া দিলেন, এই কথা নিশ্চিত করে যে সকল নথিপত্র বৈধ, পাসপোর্ট সম্পূর্ণ আছে, টিকিট এয়ারলাইন থেকে আইনিভাবে কেনা হয়েছে। তিনি এই কথাতেও জোর দিলেন যে তার মেয়ের কোম্পানি পুরোপুরি স্বচ্ছভাবে কাজ করে। কিন্তু তার উত্তরগুলি সন্তোষজনক মনে হচ্ছিল না। আলোক বর্মা একটি ফাইল খুললেন, কিছু সংখ্যা পড়লেন, কিছু আন্তর্জাতিক স্থানান্তর, এই যুক্তি দিয়ে যে এটি এই কথার প্রমাণ যে কোম্পানি কিছু লুকাচ্ছে। ঠিক যখন পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ হল, দরজা খুলল এবং আইনজীবী সমীর রাও উপস্থিত হলেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ ঘটনায় পরিবারের সাথে ছিলেন এবং এবারও তাই হল। দেরি না করে তিনি টেবিলের ওপর একটি মোটা ফাইল রাখলেন, যাতে অডিট করা সকল আর্থিক রিপোর্ট, নিয়ন্ত্রক সংস্থাগুলিতে জমা দেওয়া নথিপত্র এবং এই কথার প্রমাণ ছিল যে শিক্ষালীপের সকল আন্তর্জাতিক লেনদেন অনেক দেশের স্কুলগুলিতে অনলাইন শিক্ষণ প্রোগ্রাম বাস্তবায়ন করার উদ্দেশ্যে ছিল। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় ছিল, এই কথাতে জোর দিয়ে যে সকল অভিযোগ ভিত্তিহীন। জিজ্ঞাসাবাদ কক্ষে পরিবেশ এখনও ভারী ছিল। প্রিয়ার মুখ পড়া কঠিন ছিল যখন আলোক ক্রমাগত নোট নিচ্ছিলেন। বাবা এবং মেয়ে সামনে বসেছিলেন, স্পষ্টভাবে অনুভব করছিলেন যে তারা শুধু একটি সাধারণ প্রক্রিয়ার মুখোমুখি নন, বরং পক্ষপাতিত্বে ভরা একটি ব্যবস্থারও মুখোমুখি হচ্ছেন। মেয়েটি তার সামনের ফাইলটির দিকে সরাসরি দেখল। সেই দিন এবং রাতগুলির কথা মনে করল যখন সে তার বাবার সাথে সেই শিক্ষণ প্ল্যাটফর্মটি তৈরি করেছিল। এই সব ছাত্রছাত্রীদের সাহায্যের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন এটিকে একটি তদন্তে টেনে আনা হচ্ছিল যেন তারা অপরাধী। যখন অফিসাররা নথিপত্রগুলি পর্যালোচনা করছিলেন, আইনজীবীরাও আরও জানালেন যে এটা প্রথমবার নয় যখন সংখ্যালঘু উদ্যোক্তাদের স্টার্টআপ কোম্পানিগুলির ওপর ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তিনি সাম্প্রতিক কিছু মামলার উদাহরণ দিলেন, যা সব অশ্বেতাঙ্গ লোক বা অভিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত উদ্যোগ ছিল। তাদের সবাইকে তাদের গুরুত্বপূর্ণ অগ্রগতির ঠিক আগে ব্যর্থ তদন্তের দ্বারা বাধা দেওয়া হয়েছিল। অবশেষে রিপোর্টগুলি তাদের নির্দোষ প্রমাণ করল, কিন্তু সময়, অর্থ এবং প্রতিপত্তির যে ক্ষতি হল তা পূরণ করা কঠিন ছিল। বাবা শুনলেন, তার হৃদয়ে রাগ উপচে পড়ল। তিনি বুঝলেন যে এটা এখন তাদের পরিবারের ব্যক্তিগত মামলা নয়, এটা একটা বড় চিত্রের অংশ ছিল, যেখানে তার মেয়ের মতো কোম্পানিগুলিকে শুধু এই কারণে বিপদ মনে করা হতো কারণ তারা টেক শিল্পে ক্ষমতা রাখা পরিচিত গোষ্ঠীর অন্তর্গত ছিল না। তিনি তার মেয়ের দিকে ফিরে তাকালেন, তার চোখে ভয় নয় বরং দৃঢ় সংকল্প ছিল। আন্না বুঝল যে সে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, কিন্তু সে এই কথাও জানত যে অবশেষে সত্যের জয় হবে। জিজ্ঞাসাবাদ কয়েক ঘণ্টা ধরে চলল। প্রতিটি প্রশ্ন বিবরণগুলিতে গভীরে গেল। কোম্পানিতে কতজন কর্মচারী আছে, রাজস্ব কোথা থেকে আসে, অনেক দেশে অ্যাকাউন্ট খোলার কারণ কি। আইনজীবীরাও দৃঢ়তার সাথে জবাব দিলেন, ঠোস প্রমাণ পেশ করলেন। আন্না কেবল জিজ্ঞাসা করলেই বলতো, কিন্তু তার প্রতিটি শব্দ নিশ্চিত ছিল। সে প্রথমে কোডের লাইন লেখার তার যাত্রার কথা বলল, ক্লাসে শিক্ষামূলক খেলা আনার ধারণার কথা, অনেক জায়গায় শিক্ষকদের সাথে সহযোগিতার কথা। সবকিছু সত্য ছিল, লুকানোর মতো কিছু ছিল না। কিছুক্ষণ তদন্তের পর অফিসার প্রিয়া সামান্য নরম হতে দেখালেন, কিন্তু আলোক বর্মা এখনও কোম্পানির অর্থপাচারের জন্য ব্যবহৃত হওয়ার সম্ভাবনা সম্পর্কিত আলো প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এই সময় আইনজীবী রাও একটি গুরুত্বপূর্ণ বিবরণ সামনে আনলেন। সকল আন্তর্জাতিক লেনদেন স্টক এক্সচেঞ্জ কমিশনকে পাঠানো রিপোর্টে প্রকাশ্য করা হয়েছিল এবং একটি স্বাধীন অডিটের মধ্য দিয়ে গিয়েছিল। তিনি রিপোর্টের একটি কপি দুজন অফিসারের সামনে রাখলেন, তাদের মিলিয়ে দেখার অনুরোধ করলেন। ঘরের পরিবেশ সামান্য শান্ত হল, কিন্তু কেউ চূড়ান্ত শব্দ বলল না। বাবা এবং মেয়ে জানতেন যে এখনও অনেক কিছু বাকি আছে। এটা শুধু শিক্ষালীপের নির্দোষিতা প্রমাণ করার কথা ছিল না, বরং এই ষড়যন্ত্রের পিছনের শক্তিগুলির মুখোমুখি হওয়ারও কথা ছিল। এবং যদিও কেউ এই কথা বলল না, সবাই বুঝল যে কোনো অদৃশ্য হাত একটি সাধারণ ফ্লাইটকে একটি গুরুত্বপূর্ণ তদন্তে পরিবর্তন করার ষড়যন্ত্র করেছিল। আন্নার হৃদয়ে প্রাথমিক রাগ একটি শক্তিশালী ইচ্ছা শক্তিতে পরিবর্তিত হয়েছিল। সে সেই ছাত্রছাত্রীদের কথা ভাবল যারা তার পণ্যটির জন্য অপেক্ষা করছিল।
সেই শিক্ষকদের কথা ভাবল যারা শিক্ষালিপ দ্বারা ছাত্রছাত্রীদের ভালোভাবে শিখতে সাহায্য করার জন্য ধন্যবাদ পাঠিয়েছিল। সে এই ভিত্তিহীন অভিযোগগুলিকে তার যাত্রাকে ধীর করতে দিতে পারত না। সে জানত যে তাকে নিজের বিশ্বাস বজায় রাখতে হবে, সবাইকে তার কাজের স্বচ্ছতা এবং বাস্তব অর্থ প্রমাণ করতে হবে। যখন জিজ্ঞাসাবাদ অভ্যন্তরীণ আলোচনার জন্য থামল, তখন আইনজীবীরাও ফিসফিসিয়ে বললেন যে সকল প্রমাণ তাদের রক্ষার জন্য যথেষ্ট। কিন্তু চিন্তার বিষয় ছিল যে কেউ ইন্ডাস ভেঞ্চার্সের বৈঠকের থেকে আগে কোম্পানির প্রতিপত্তির ক্ষতি করতে চেয়েছিল। তার বিশ্বাস ছিল যে এই মামলাটি শুধু ফ্লাইটে একজন যাত্রীর ব্যক্তিগত সন্দেহ থেকে উদ্ভূত হয়নি, বরং এটি একটি বড় অভিযানের সাথে যুক্ত হতে পারে। এই শব্দগুলি শুনে বাবা এবং মেয়ের আরও বেশি বুঝতে পারলেন যে তারা যার মুখোমুখি হচ্ছেন তা আকস্মিক নয়। এটা সেই শক্তিগুলির গণনা ছিল যারা ভয় পেয়েছিল যে শিক্ষালিপের সাফল্য তাদের স্বার্থের জন্য হুমকি হবে। রাত হয়ে গিয়েছিল, কার্যালয়ে বাতিগুলি এখনও জ্বলছিল। জিজ্ঞাসাবাদ শেষ হয়নি, কিন্তু মেয়েটির হৃদয়ে বিশ্বাস আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে গিয়েছিল। অন্যায়ের ঘূর্ণিপাকে টেনে আনা হওয়া সত্ত্বেও আন্না জানত যে সে থামবে না, এবং তার পাশে বসা তার বাবাও চুপচাপ প্রতিজ্ঞা করলেন যে তিনি এই লড়াইয়ে তার মেয়েকে একা ছাড়বেন না। গ্র্যান্ড হায়াত বেঙ্গালুরু হোটেল সন্ধ্যার শান্ত বাতাসে ডুবেছিল, কিন্তু একটি ছোট মিটিং রুমে পুরো দিনের চাপা উত্তেজনা এখনও বিদ্যমান ছিল। বাবা এবং মেয়ে আইনজীবী এবং সিইও এর সাথে পরের সকালের বৈঠকের আগে পুরো ফাইলটি পর্যালোচনা করছিলেন। নিরাপত্তা কার্যালয়ে ঘণ্টাখানেকের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে সবাই ক্লান্ত ছিল, কিন্তু কেউ আরাম করার সাহস করল না। প্রতিটি বিবরণকে সাবধানে প্রস্তুত করতে হয়েছিল, কারণ একটি ছোট ভুলও ইন্ডাস ভেঞ্চার্সের সামনে সুযোগটি হারাতে পারত। যখন সবকিছু শান্ত হতে লাগল, তখন রিসেপশন ফোন করে জানালো যে কেউ তাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে। যেই তার নাম বলা হলো, পুরো ঘরটি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সেই ব্যক্তি ফ্লাইটে সেই মাঝবয়সী যাত্রী ছিল, যিসনে বেহায়াপনার সাথে আসন 3-এ বসে সমস্ত সমস্যা শুরু করেছিল। কেউ ভাবেনি যে সে এত দূর আসবে, এবং এই তো একেবারেই ভাবেনি যে সে নিজের সাথে একটি পুরো ফাইল নিয়ে আসবে। বাবা এক মুহূর্তের জন্য মানা করতে চাইলেন, কিন্তু মেয়েটি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল যে সে শুনতে চায় যে তার কি বলার আছে। গোষ্ঠীটি ভিড়ভাট্টা লোভীর বদলে একটি ব্যক্তিগত অধ্যয়ন কক্ষে দেখা করার সিদ্ধান্ত নিল। যখন সে ভেতরে এলো, তখন পরিবেশ এত ভারী ছিল যে সবাই এটি অনুভব করতে পারছিল। তার চেহারা ক্লান্ত ছিল, তার চোখ অনুশোচনা এবং উদ্বেগের মধ্যে দোল খাচ্ছিল। সে সাবধানে একটি মোটা ফাইল টেবিলের ওপর রাখল। সে স্বীকার করল যে সেই নামহীন ফোন কলটি করেছিল। শুরুর কারণ শুধু এই ছিল যে সে এই কথা স্বীকার করতে পারছিল না যে একজন ভারতীয় মেয়ে ফার্স্ট ক্লাসে বসে আছে, এবং তাও এত আত্মবিশ্বাসের সাথে যেন সেই জায়গাটি তারই। কিন্তু তারপর তার কণ্ঠস্বর ধীরে হয়ে গেল, এবং সে জানালো যে মামলাটি এর চেয়ে অনেক বেশি জটিল। সে জ্ঞানটেক সলিউশনসের জন্য কাজ করছিল, যা একটি অনলাইন শিক্ষাপণ্য কোম্পানি ছিল এবং শিক্ষালিপের সরাসরি প্রতিযোগী ছিল। সাম্প্রতিক মাসগুলিতে জ্ঞানটেককে একটি বিশাল বিনিয়োগ গোষ্ঠী দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। চুক্তির সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই নতুন ব্যবস্থাপনা অনেক গুপ্ত বৈঠক আয়োজন করল। সেগুলিতে তারা সেই প্রতিদ্বন্দ্বী স্টার্টআপগুলিকে শেষ করার পরিকল্পনা করল, যাদের তারা বাধা মনে করত। তালিকার সবার ওপরে ছিল শিক্ষালিপ। সেই লোকটি আরও বলল যে সে সেই বৈঠকগুলির মধ্যে একটিতে অংশ নিয়েছিল। সে নিজের চোখে ইমেল মেমো দেখেছিল, যেগুলিতে গুজব ছড়ানো, আইনি জাল পাতা এবং প্রতিযোগীদের প্রতিপত্তি নষ্ট করার জন্য মিডিয়া চ্যানেলগুলি ব্যবহার করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছিল। তারা আন্তর্জাতিক অর্থ সম্পর্কিত অভিযোগ তৈরি করা এবং তারপর অভিযোগগুলিকে সরকারি তদন্তে পরিবর্তন করার জন্য তাদের ডিশ যোগাযোগগুলি ব্যবহার করার পরিকল্পনাও আলোচনা করেছিল। যখন সে বিমানে আন্নার সাথে দেখা করল, তখন একটি আবেগী এবং পক্ষপাতিত্বে ভরা মুহূর্তে সে নিজেকে সেই পরিকল্পনাটি সক্রিয় করার জন্য একটি আদর্শ উপকরণ বানিয়ে ফেলল। পুরো ঘরটি চুপ হয়ে গেল যখন সে ফাইলটি খুলল, যার ভেতরে ইমেলের প্রিন্টআউট, মিটিংয়ের মিনিট এবং কৌশলগত নথিপত্র ছিল। প্রতিটি পাতা এই কথা দেখাচ্ছিল যে এটি শুধু একটি খোপা স্বীকারোক্তি নয়। শিক্ষালিপের স্পষ্টভাবে উল্লেখ করা লাইন ছিল। মন্তব্য ছিল যে একটি শিশু দ্বারা পরিচালিত কোম্পানি অনেক দিক থেকে ভারী আক্রমণের মুখোমুখি হতে পারবে না। এমনকি ঝুঁকি বিশ্লেষণ চার্টও ছিল, যেগুলিতে বিনিয়োগকারীদের ওপর চাপ দেওয়ার পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছিল, যাতে তারা সহযোগিতা করার তাদের ইচ্ছাকে ছেড়ে দেয়।
বাবা নথিপত্রের স্তূপের দিকে দেখলেন। তার চেহারা আরও উত্তেজনাপূর্ণ হয়ে গেল যখন তিনি অনুভব করলেন যে গতদিন তাদের পরিবার যা কিছু সহ্য করেছে তা আকস্মিক ছিল না, বরং একটি সাবধানে প্রস্তুত করা ষড়যন্ত্রের অংশ। তখন তার রাগ লুকাতে পারলেন না। কিন্তু তিনি তার কণ্ঠস্বর শান্ত রাখলেন, শুধু সরাসরি জিজ্ঞেস করলেন যে সে এখন সমস্ত প্রমাণ আনার সিদ্ধান্ত কেন নিল। সেই লোকটি দ্বিধাগ্রস্ত হল এবং তারপর স্বীকার করল যে মেয়েটিকে একজন অপরাধীর মতো বিমান থেকে বাইরে নিয়ে যেতে দেখার পরে সে ঘুমাতে পারেনি। সে বলল যে সেই মুহূর্তটি তাকে এই কথা উপলব্ধি করালো যে তার নিজের ভেতরের তাচ্ছিল্য এবং পক্ষপাতিত্ব তাকে একটি নোংরা খেলায় সহায়ক বানিয়ে দিয়েছে। সে কোনো বাহানা করল না, শুধু কবুল করল যে তার কার্যকলাপ ব্যক্তিগত স্বার্থ এবং কাজের চাপের সামনে দুর্বলতা দুটো থেকেই উদ্ভূত হয়েছিল। কিন্তু এখন যখন সে পরিণাম স্পষ্টভাবে দেখেছিল, তখন সে অন্তত সত্যি সামনে এনে তার ভুল শুধরাতে চাইছিল। আইনজীবীরাও দ্রুত প্রতিটি পাতা উল্টালেন, তাকে সেই জিনিসগুলির সাথে মিলালেন যা নিয়ে তাদের আগে থেকেই সন্দেহ ছিল। স্পষ্টভাবেই এই প্রমাণ সেই প্যাটার্নের সাথে মেল খাচ্ছিল যা তারা সংখ্যালঘু স্টার্টআপগুলিকে লক্ষ্য করা একই ধরনের মামলাগুলিতে দেখেছিল। এটি সেই হারিয়ে যাওয়া টুকরাটি ছিল যা এই কথা প্রমাণ করছিল যে আজকের অভিযোগগুলি আকস্মিক ছিল না, বরং একটি সংগঠিত অভিযানের অংশ ছিল। ঘরে কেউ সাথে সাথে কিছু বলল না। মেয়েটি চুপচাপ প্রতিটি শব্দ শুনছিল। তার হৃদয়ে অনেক মিলিঝুলি অনুভূতি উপচে পড়ছিল। অন্যায় আচরণের রাগ এখনও ছিল, কিন্তু একই সাথে সে একটি অদ্ভুত স্বস্তিও অনুভব করল। যদিও এই স্বীকারোক্তি শত শত যাত্রীর সামনে অপমানিত হওয়ার স্মৃতিকে মুছে ফেলতে পারত না, তবুও এটি দেখাচ্ছিল যে সত্যি ধীরে ধীরে সামনে আসছে। সে বুঝল যে এটি একটি দীর্ঘ লড়াইয়ের শুধু শুরু। শেষে সেই লোকটি বলল যে সে অফিসারদের সাথে সহযোগিতা করবে, প্রয়োজন হলে সাক্ষ্য দিতে প্রস্তুত। সে ক্ষমার আশা করেনি, শুধু এই আশা ছিল যে এই কাজ কিছু হদ পর্যন্ত ভুল শুধরাতে সাহায্য করতে পারে। গোষ্ঠীটি কিছুক্ষণ আরও চুপ বসে রইল। বাবা কোনো প্রতিজ্ঞা করলেন না। আইনজীবীরাও শুধু জরুরি তথ্য নোট করতে করতে মাথা নাড়ালেন। ছোট এই সাক্ষাৎটি শেষ হয়ে গেল। একটি ভারী পরিবেশ রেখে গেল, কিন্তু আশার এক ঝলকও জারিয়ে গেল। যখন সে চলে গেল, তখন কেবল বাবা, মেয়ে এবং ঘনিষ্ঠ সহযোগীরাই অবশিষ্ট ছিলেন। তারা বুঝলেন যে মামলাটি এখন একটি পুরোপুরি আলাদা পর্যায়ে প্রবেশ করে ফেলেছে। এটা এখন নথিপত্র বা অর্থায়ন সম্পর্কে একটি একা তদন্ত ছিল না। এটা বড় কর্পোরেশনগুলির নিয়ন্ত্রণের বাইরে থাকা স্টার্টআপগুলিকে নামিয়ে আনার জন্য একটি সুসংগঠিত আক্রমণ ছিল। এবং যে সত্যি এখনই সামনে এসেছিল তা তাদের নিষ্ক্রিয় শিকার থেকে মূল্যবান প্রমাণ রাখা লোকেদের মধ্যে পরিবর্তন করে দিয়েছিল। মেয়েটি ধীরে ধীরে তার বাবা এবং আইনজীবীর দিকে দেখল। তার চোখ দৃঢ় সংকল্পে ভরা ছিল। ক্লান্ত হওয়া সত্ত্বেও সে জানত যে সে থামতে পারে না। শিক্ষালিপ ব্যবহার করা ছাত্রছাত্রীরা, সেই প্ল্যাটফর্মের ওপর ভরসা করা শিক্ষকরা সবাই এই লড়াইয়ের ফলাফলের জন্য অপেক্ষা করছিল। এবং এই মুহূর্ত থেকে সেই লড়াই এখন শুধু একটি কোম্পানিকে রক্ষা করার বিষয় ছিল না, বরং সকলের সম্মান এবং স্বীকৃতির অধিকার রক্ষা করার বিষয় ছিল। যখন সে চলে গেল, তখন কেবল বাবা, মেয়ে এবং ঘনিষ্ঠ সহযোগীরাই অবশিষ্ট ছিলেন। তারা বুঝলেন যে মামলাটি এখন একটি পুরোপুরি আলাদা পর্যায়ে প্রবেশ করে ফেলেছে। এটা এখন নথিপত্র বা অর্থায়ন সম্পর্কে একটি একা তদন্ত ছিল না। এটা বড় কর্পোরেশনগুলির নিয়ন্ত্রণের বাইরে থাকা স্টার্টআপগুলিকে নামিয়ে আনার জন্য একটি সুসংগঠিত আক্রমণ ছিল। এবং যে সত্যি এখনই সামনে এসেছিল তা তাদের নিষ্ক্রিয় শিকার থেকে মূল্যবান প্রমাণ রাখা লোকেদের মধ্যে পরিবর্তন করে দিয়েছিল। মেয়েটি ধীরে ধীরে তার বাবা এবং আইনজীবীর দিকে দেখল। তার চোখ দৃঢ় সংকল্পে ভরা ছিল। ক্লান্ত হওয়া সত্ত্বেও সে জানত যে সে থামতে পারে না। শিক্ষালিপ ব্যবহার করা ছাত্রছাত্রীরা, সেই প্ল্যাটফর্মের ওপর ভরসা করা শিক্ষকরা সবাই এই লড়াইয়ের ফলাফলের জন্য অপেক্ষা করছিল। এবং এই মুহূর্ত থেকে সেই লড়াই এখন শুধু একটি কোম্পানিকে রক্ষা করার বিষয় ছিল না, বরং সকলের সম্মান এবং স্বীকৃতির অধিকার রক্ষা করার বিষয় ছিল। পরের সকালে বেঙ্গালুরুর রোদ ঝলমলে ভাব পুরোপুরি সরিয়ে দিতে পারেনি যে ইন্ডাস ভেঞ্চার্সের মিটিং রুম উজ্জ্বল হয়ে গেল। টেবিলের ওপর ল্যাপটপ, কৌশলের প্রিন্টআউট, আর্থিক রিপোর্ট ছিল। সবকিছু বিস্তারিতভাবে প্রস্তুত করা হয়েছিল। মেয়েটি তার বাবা, আইনজীবী এবং সিইও এর মধ্যে বসেছিল। তার চেহারা আগের দিনের তুলনায় শান্ত ছিল। একটি দীর্ঘ ঝড়ো দিনের পর সবাই বুঝে গিয়েছিল যে এই বৈঠকটি কেবল একটি কোম্পানির ভাগ্য স্থির করবে না, বরং সেই বিশ্বাসেরও নিশ্চিতীকরণ করবে যা তারা এতদিন ধরে অনুসরণ করে আসছিল।
মিটিং রুমের সামনের গলিপথে দীর্ঘ পদক্ষেপের আওয়াজ শোনা গেল। ইন্ডাস ভেঞ্চার্সের প্রতিনিধিরা ভেতরে এলেন। তাদের সাথে একজন পরিচিত মহিলা ছিলেন, আর কেউ নয় বরং মার্গেট, যিনি আগের দিন ফ্লাইটে নিজের আসন ছেড়ে দিয়েছিলেন। জানা গেল যে তিনি ফান্ডের বিনিয়োগ বোর্ডের নতুন সদস্য ছিলেন। তার উপস্থিতি ঘরের পরিবেশ পুরোপুরি পরিবর্তন করে দিল। অনেক তদন্তে ভরা নজরের মধ্যে মেয়েটি তার উৎসাহপূর্ণ হাসি দেখল, যা কোমল ছিল কিন্তু আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। বৈঠক শুরু হল। সভাপতি সংক্ষিপ্ত পরিচিতি দিলেন এবং তারপর মেয়েটিকে উপস্থাপন করার জন্য আমন্ত্রণ করলেন। প্রজেক্টর চালু হল। স্ক্রিন শিক্ষালিপ গ্লোবাল এক্সপ্যানশন প্ল্যান শব্দগুলির সাথে উজ্জ্বল হয়ে উঠল। কোনো ঘাবড়ানোর ভাব ছিল না। তার স্পষ্ট কণ্ঠস্বর সমানভাবে সুসংগতভাবে আত্মবিশ্বাসের সাথে শোনা গেল। প্রেজেন্টেশন ডালাসের শহরতলিতে ডিসলেক্সিয়া থাকা একটি ছেলের ছোট গল্প দিয়ে শুরু হলো। কিন্তু শিক্ষালিপ দ্বারা তৈরি করা একটি শিক্ষণ খেলার দৌলতে সে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল। তারপর বিকাশের আঁকড়া ছিল 40টিরও বেশি দেশে বিস্তার দেখানো গ্রাফ, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া। ইন্ডাস ভেঞ্চার্সের সদস্যরা শুরুতে সোজা বসেছিলেন। তাদের চোখে সামান্য সন্দেহ ছিল। তারা এই কথা দেখে তাদের আশ্চর্য লুকাতে পারছিলেন না যে উপস্থাপক একজন ভারতীয় বংশোদ্ভূত শিশু, যে বয়সে ছোট এবং সামাজিক অভিজ্ঞতায় কম। কিন্তু প্রতিটি স্লাইড, প্রতিটি যুক্তি স্পষ্টভাবে পেশ করার সাথে সাথে সেই মনোভাব ধীরে ধীরে বদলে গেল। মেয়েটি শুধু আঁকড়া পড়ল না, বরং তাদের উৎপত্তি, কৌশল এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিও বোঝালো। ব্যবহৃত ভাষা সরল কিন্তু নির্ভুল ছিল, যা তার দ্বারা তৈরি করা পণ্য সম্পর্কে গভীর বোধকে তুলে ধরছিল। একজন বিনিয়োগকারী মাঝে টোকো দিয়ে জিজ্ঞেস করলেন যে যখন ব্যবহারকারী 3 গুণ বেড়ে যাবে তখন পরিকাঠামোর বিস্তার করার ক্ষমতা কী। মেয়েটি শান্তির সাথে স্টোরেজ সিস্টেমের ডিজাইনের দিকে ইঙ্গিত করে জবাব দিল। ক্লাউড পরিষেবা প্রদানকারীদের সাথে সহযোগিতার পরিকল্পনা, আনুমানিক খরচ এবং প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের বিস্তারিত বর্ণনা করল। অন্য একজন সদস্য ইউরোপে বাস্তবায়ন করার ঝুঁকিগুলির সম্পর্কে জিজ্ঞেস করলেন। সাথে সাথে সে ডেটা সুরক্ষা পরিকল্পনার সাথে জিডিপিআর বিশ্লেষণ পেশ করল। সেই পুরো প্রস্তুতি পুরো ঘরটিকে মাথা নাড়াতে বাধ্য করে দিল। চরমবিন্দু তখন এলো যখন নতুন সুবিধার সম্পর্কে উপস্থাপনা উন্মোচন করা হলো। স্ক্রিনে ডিসলেক্সিয়া থাকা ছাত্রছাত্রীদের সাহায্য করা একটি সরঞ্জামের ডেমো দেখা গেল। আচরণের বিশ্লেষণ করা এবং কর্মক্ষমতার গতি সামঞ্জস্য করা অ্যালগরিথম ব্যবহার করে সিস্টেমটি ছাত্রছাত্রীদের লিখিত শব্দগুলি বোঝার ক্ষমতা 40% পর্যন্ত বাড়াতে সাহায্য করল। একজন বড় বিনিয়োগকারী চুপচাপ বললেন যে তার নাতিরও একই সমস্যা আছে। সেই মুহূর্তটি সেই শ্রোতাদের হৃদয়ে সরাসরি ছুঁয়ে যাওয়ার মতো ছিল। শিক্ষা লিপ শুধু একটি প্রযুক্তিগত পণ্য ছিল না, বরং জীবন পরিবর্তনকারী একটি সরঞ্জাম ছিল। 1.5 ঘণ্টারও বেশি সময়ের পরে প্রেজেন্টেশন একটি সরল নিশ্চিতীকরণ দিয়ে শেষ হল। শিক্ষা সকল শিশুর বিশেষাধিকার নয়, বরং একটি সাধারণ অধিকার হওয়া উচিত, তাদের পটভূমি বা পরিস্থিতি যাই হোক না কেন। পুরো ঘরটি কিছু সেকেন্ডের জন্য চুপ রইল। তারপর হাততালির শব্দ হল। এটা আনুষ্ঠানিক হাততালি ছিল না, বরং বাস্তব স্বীকৃতি ছিল। বাবা পিছনে বসেছিলেন, তার চোখ গর্বে ঝলমল করছিল। আইনজীবী এবং সিইও একে অপরের দিকে দেখে ধীরে ধীরে মাথা নাড়ালেন। তারা জানতেন যে গুরুত্বপূর্ণ মুহূর্ত পার হয়ে গেছে। বোর্ড অভ্যন্তরীণ আলোচনার জন্য বিরতির অনুরোধ করল। গোষ্ঠীকে বাইরে অপেক্ষা করার জন্য আমন্ত্রণ জানানো হলো। লম্বা গলিপথ শান্ত ছিল, কেবল ঘড়ির টিকটিকের আওয়াজ শোনা যাচ্ছিল। মেয়েটি চেয়ারে চুপচাপ বসেছিল, কিন্তু তার মন চিন্তায় ভরা ছিল। ফলাফল যাই হোক না কেন, সে নিজের সেরাটা প্রদর্শন করেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই ছিল যে তাকে শোনা হয়েছিল। একজন বাস্তব প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, নাকি শুধু একজন শিশু হিসাবে যাকে নিচু চোখে দেখা হয়। আধা ঘন্টা পর মিটিং রুমের দরজা খুলল। ইন্ডাস ভেঞ্চার্সের প্রতিনিধিরা উপস্থিত হলেন। তাদের কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু তাদের চোখে উৎসাহ লুকানো ছিল না। তারা ঘোষণা করলেন যে বিনিয়োগ তহবিল আনুষ্ঠানিকভাবে শিক্ষা লিপের বৈশ্বিক বিস্তার পরিকল্পনার জন্য তহবিল দিতে সম্মত হয়েছে। সাথে সাথে অভাবী ছাত্রছাত্রীদের জন্য প্রবেশের সুবিধাগুলি তৈরি করার জন্য একটি বিশেষ অনুদানও দিয়েছে। এছাড়াও ইন্ডাস ভেঞ্চার্স আসন্ন যে কোনো আইনি বা মিডিয়া পরিস্থিতিতে কোম্পানিকে প্রকাশ্যে সমর্থন করার প্রতিজ্ঞা করল। এই খবরটি একটি বৃষ্টির মতো শোনা গেল, যা কালের সমস্ত ধুলো ধুয়ে দিল। মেয়েটি ধন্যবাদে ধীরে ধীরে মাথা নাড়াল, শান্ত ভাব বজায় রাখল, কিন্তু তার হৃদয় আনন্দে ভরে উঠল। বাবা টেবিলের নিচে তার মেয়ের হাত ধীরে ধীরে চেপে ধরলেন, যা সমস্ত শব্দের জায়গা নিয়ে নিচ্ছিল।
আইনজীবী এবং সিইও তাদের হাসি লুকাতে পারলেন না, এবং মার্গেট, যিনি ফ্লাইট থেকেই উপস্থিত ছিলেন, শুধু গর্বভরা নজর দিলেন। যখন সকল আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল, তখন গোষ্ঠীটি বেঙ্গালুরুর বিকেলের আলোতে বাইরে বেরোল। শহর ব্যস্ত ছিল, রাস্তায় গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু তাদের হৃদয়ে সব কিছু শান্ত হয়ে গিয়েছিল। জয়ের অনুভূতির জন্য জায়গা তৈরি করছিল। একটি অন্যায় ফ্লাইট থেকে, একটি অযৌক্তিক তদন্ত থেকে তারা এই ঘরে এলো এবং সত্যি প্রমাণ করল। মেয়েটি তার বাবার দিকে দেখল, ধীরে ধীরে বলল, আমরা করে দেখালাম, সব কিছুর পরেও। তিনি জবাব দিলেন, শুধু আমাদের জন্য নয়, বরং সেই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জন্য যাদের এর দরকার। এটা একটি সরল বাক্য ছিল, কিন্তু এর মধ্যে মুম্বাইয়ের একটি ছোট ঘর থেকে শুরু করে বেঙ্গালুরুতে ইন্ডাস ভেঞ্চার্সের সদর দপ্তর পর্যন্ত একটি দীর্ঘ যাত্রা লুকিয়েছিল। একটি যাত্রা শুধু প্রযুক্তির নয়, বরং বিশ্বাস এবং দৃঢ়তারও। কিন্তু তারা এই কথাও জানতেন যে এটা শেষ নয়। গ্যানটেকের পিছনের কর্পোরেশন এখনও তার ষড়যন্ত্র এবং বিশাল শক্তি নিয়ে বিদ্যমান ছিল। সামনে আসা দিনগুলি নিশ্চিতভাবে ঝোড়ো হবে, কিন্তু অন্তত আজ তাদের কাছে আরও সহযোগী এবং সংস্থান এবং সবচেয়ে বড় কথা স্বীকৃতি ছিল, এবং এটা সামনের যাত্রাগুলির জন্য শক্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যখন গাড়ি বিল্ডিং থেকে বেরিয়ে গেল, তখন মেয়েটি তার ফোন খুলল। একটি ব্রেকিং নিউজের তথ্য মিলল। ফেডারাল এজেন্সি আনুষ্ঠানিকভাবে সেই কর্পোরেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে যা শিক্ষা লিপকে বদনাম করার ষড়যন্ত্রের পিছনে ছিল। পুরো গাড়ি চুপ হয়ে গেল। তারপর সবার ঠোঁটে হাসি এলো। সামনের রাস্তা লম্বা ছিল, কিন্তু ন্যায়ের আলো সবচেয়ে ঝোড়ো দিনগুলি থেকে চমকাতে শুরু করে দিয়েছিল। 6 মাস পর শিক্ষালিপ গ্লোবাল অ্যাক্সেস প্রোগ্রামের শুভ সূচনা অনুষ্ঠান পুনের কমিউনিটি ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হল। সভাঘর শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী এবং অনেক স্কুলের প্রতিনিধিদের দিয়ে ঠাসা ছিল। পরিবেশ একটি উৎসবের মতো জীবন্ত ছিল, কারণ সবাই বুঝত যে আজকের প্রোগ্রামটি শুধু একটি প্রযুক্তিগত পণ্যের পরিচিতি নয়, বরং অনেক ঝড়ের মধ্য দিয়ে যাওয়া একটি দৃঢ় যাত্রার প্রমাণ। মঞ্চে বড় স্ক্রিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবি দেখা গেল। টেক্সাসের গ্রামীণ এলাকার একটি ক্লাস, নিউ মেক্সিকোর একটি ছোট স্কুল, ক্যালিফোর্নিয়ায় অভিবাসী বসতিগুলিতে ঠাসাঠাসি ক্লাসঘর। সবাই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা শুরু করে দিয়েছিল। সংখ্যাগুলি দেখা গেল, লক্ষ লক্ষ নতুন অ্যাকাউন্ট, শত শত অংশগ্রহণকারী স্কুল, বিশ্বজুড়ে ইতিবাচক প্রতিক্রিয়া। যে জিনিসটি পুরো সভাঘরকে আবেগপ্রবণ করে তুলল তা বিকাশ চার্ট ছিল না, বরং শিশুদের হাসির ছোট ক্লিপ ছিল, যখন তারা পড়া, গণিত শেখা বা প্রথমবারের মতো তাদের বন্ধুদের মতো একটি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। বাবা মঞ্চের কোণে চুপচাপ দেখছিলেন। তাকে নিরাপত্তা কার্যালয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত, অযৌক্তিক অভিযোগ এবং সেই ফেথফুল ফ্লাইটে অনেক লোকের সন্দেহজনক নজরগুলি মনে পড়ল। সবকিছু তার মনে একটি ধীর গতির চলচ্চিত্রের মতো চলছিল। যদি তারা সেই দিন হার মেনে নিত, তবে হয়তো আজ তারা এখানে থাকত না। তিনি গর্বের সাথে তার মেয়ের দিকে দেখলেন, যে এখন 12 বছরের হয়ে গিয়েছিল। বেশি পরিপক্ক লাগছিল, কিন্তু তার হাসিতে এখনও একটি শিশুর সারল্য ছিল। মেয়েটি একটি সরল অভিবাদন দিয়ে শুরু করল এবং তারপর 2 বছর আগের যাত্রার কথা বলল, যখন প্রথম ধারণাটি একটি ছোট ঘরে এসেছিল। সে ব্যর্থ পরীক্ষাগুলি, তার বাবার সাথে দেরি রাত পর্যন্ত কোডের প্রতিটি লাইন ঠিক করা এবং সেই মুহূর্তের উল্লেখ করল যখন মিথ্যা অভিযোগের কারণে সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হচ্ছিল। সভাঘর চুপ হয়ে গেল যখন সে বলল যে তাকে একবার সেই আসনে বসার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছিল, যার জন্য সে পয়সা দিয়েছিল, শুধু এই কারণে যে সে সেরকম দেখতে ছিল না যেমনটা লোকেরা একজন সিইওর কল্পনা করে। তারপর তার কণ্ঠে চমক এলো যখন সে সেই দিনটির উল্লেখ করল, যখন ইন্ডাস ভেঞ্চার্স বিনিয়োগের ঘোষণা করল, যখন সত্যি সামনে এলো এবং যখন কঠিন সরকারি স্কুলগুলিতে প্রথম ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হলো। হাততালি কোনো দুঃখজনক গল্পের জন্য নয়, বরং বিপরীত পরিস্থিতি থেকে ওপরে ওঠার ইচ্ছাশক্তির জন্য বাজল। শেয়ার করার পরে স্ক্রিন অনেক জায়গা থেকে লাইভ ছবিগুলিতে সুইচ হয়ে গেল। মধ্য ভিয়েতনামের একটি ছোট ক্লাস, যেখানে ছাত্রছাত্রীরা ইংরেজি শেখার জন্য শিক্ষা লিপ ব্যবহার করছিল। কেনিয়ার একটি গ্রামের স্কুল, যেখানে শিশুরা প্রথমবারের মতো তাদের স্থানীয় ভাষায় একটি অনলাইন শিক্ষণ সরঞ্জাম পেল। শিকাগোর শহরতলিতে একটি ক্যাম্পাস, যেখানে অভিবাসী মূলের ছাত্রছাত্রীরা ইন্টারঅ্যাক্টিভ গেমের মাধ্যমে বিজ্ঞান কোর্সের আনন্দ নিচ্ছিল। প্রতিটি চেহারা দেখা গেল, প্রতিটি হাসি ঝলমল করে উঠল, যেন ভৌগোলিক এবং ভাষাগত দূরত্বগুলি পার করে দিচ্ছিল। দর্শকরা আবেগপ্রবণ হয়ে উঠল।
অনেকে দ্রুত তাদের চোখের জল মুছে নিল। তাদের জন্য এই মুহূর্তটি প্রমাণ করছিল যে প্রযুক্তি শুধু কোড বা শুকনো ডাটা নয়, বরং অন্যায়ের বাধাকে দূর করতে সাহায্য করা একটি সেতু। হঠাৎ পিছনের সারিগুলিতে দুটি পরিচিত চেহারা দেখা গেল। মার্গেট সেই লোকটির পাশে বসেছিলেন যিনি সেই ফেইথফুল ফ্লাইটে একজন যাত্রী ছিলেন। তারা চুপচাপ হাততালি দিলেন। তাদের চোখে গর্ব ছিল। যখন সে বিনম্রভাবে কথা বলার সাহস করছিল না, সে অফিসারদের সাথে সহযোগিতা করেছিল। গ্যানটেকের পিছনের কর্পোরেশনের তদন্তে সাহায্য করার জন্য নথিপত্র প্রদান করেছিল, যদিও তাকে নিজেও সাজার মুখোমুখি হতে হয়েছিল। তার অনুশোচনা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্তে ষড়যন্ত্রকে উন্মোচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজ সে এখানে সেই মেয়েটির অপ্রত্যাশিত আমন্ত্রণে এসেছিল, যা সমন্বয় এবং সংস্কারের রাস্তা খোলার প্রচেষ্টার অংশ ছিল। অনুষ্ঠান শিক্ষালীপ এবং অনেক অলাভজনক সংগঠনগুলির মধ্যে অংশীদারিত্বের স্বাক্ষর দিয়ে চলতে থাকল। বড় অনুদান প্যাকেজের ঘোষণা করা হল, এই কথা নিশ্চিত করে যে এই প্ল্যাটফর্মটি পরের 1 বছরের মধ্যে লক্ষ লক্ষ আরও ছাত্রছাত্রী পর্যন্ত পৌঁছবে। আইনজীবীরাও এবং সিইও হাত মিলিয়ে অভিনন্দন জানালেন। যখন বাবা শুধু চুপচাপ তার মেয়ের দিকে দেখলেন, এই কথা জানতে যে এই যাত্রা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে ফেলেছে। যখন প্রোগ্রামটি শেষ হতে চলছিল, তখন সভাঘরে একটি প্রায় 9 বছরের শিশু কথা বলার অনুমতি চাইল। সে বলল যে তাকেও ধীর গতিতে শেখার জন্য বন্ধুদের দ্বারা মজা করা হতো, কিন্তু শিক্ষালীপের দৌলতে এখন সে ক্লাসের সাথে চলতে পারে। সেই ছোট্ট বাক্যটি পুরো সভাঘরকে হাততালির শব্দে ভরে দিল। মঞ্চে মেয়েটি ধীরে ধীরে হাসল, তার চোখ ঝলমল করে উঠিল। সেই মুহূর্তে সেই ফ্লাইট থেকে হওয়া সমস্ত পরিশ্রম, সমস্ত অন্যায়, সমস্ত ব্যথা যেন হারিয়ে গেল। যখন অনুষ্ঠান শেষ হল, তখন লোকেরা দাঁড়িয়ে গেল। হাততালির শব্দ তখনও শোনা যাচ্ছিল। মেয়েটি মাথা ঝুঁকিয়ে প্রণাম করল এবং তারপর চূড়ান্ত বাক্যটি বলল, শিক্ষা কোনো ফার্স্ট ক্লাস টিকিট নয় যাতে কিছু লোকই প্রবেশ করতে পারে। শিক্ষা সবার জন্য একটি ফ্লাইট এবং সবাই নিজের আসনের হকদার। পুরো সভাঘর প্রতিধ্বনিত হল। সেই দিন সেখানে উপস্থিত লোকেরা সেই বাক্যটি কখনো ভুলবে না। এটা শুধু একটি প্রযুক্তিগত প্রকল্পের জন্য একটি নিশ্চিতীকরণ ছিল না, বরং ন্যায় এবং আশা সম্পর্কে একটি গভীর মানবিক বার্তা ছিল। এবং অনুষ্ঠানের চমকদার আলোতে সবাই বুঝল যে একটি প্রতীয়মান ছোট ঘটনা থেকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শিশুদের জন্য শেখার তাদের স্বপ্নগুলিকে ছোঁয়ার একটি দরজা খুলে গেল। সেই দিন সভাঘর থেকে বেরিয়ে আসা প্রতিটি ব্যক্তির মনে চূড়ান্ত বার্তাটি প্রতিধ্বনিত হচ্ছিল। এই কথা কোনো পার্থক্য ফেলে না যে আমরা জীবনের ফ্লাইটে কোন আসনে বসি। গুরুত্বপূর্ণ কথা এই যে আমরা সেই লোকের জন্য আরও আসন খোলার জন্য কি করলাম যাদের সুযোগের দরকার। মহিলা ও ভদ্রমহোদয়গণ, সবার আগে আমাকে আজের গল্পে আগ্রহ নেওয়ার এবং শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে অনুমতি দিন। এটা শুধু দৃঢ়তা এবং বিশ্বাসের গল্প নয়, বরং এটি একটি মনে করিয়ে দেওয়াও যে জীবনে কখনো কখনো আমাদের পক্ষপাতিত্ব, অন্যায় এবং এমনকি আমাদের চারপাশের মানুষের সন্দেহেরও মুখোমুখি হতে হবে। কিন্তু যদি আমরা শান্ত, দৃঢ় এবং আমাদের দ্বারা অনুসরণ করা মূল্যবোধগুলিতে বিশ্বাস রাখি, তবে আমরা কঠিনতাগুলিকে সুযোগে পরিবর্তন করতে পারি, চ্যালেঞ্জগুলিকে এগিয়ে যাওয়ার শক্তিতে পরিবর্তন করতে পারি। গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা এই যে ন্যায় কখনোই স্বাভাবিকভাবে পাওয়া যায় না। এর রক্ষা করার জন্য, দাঁড়ানোর জন্য সাহসের দরকার হয়। এই কথা নিশ্চিত করার জন্য সংহতির দরকার হয় যে কেউ তার পটভূমি বা পরিস্থিতি যাই হোক না কেন সম্মান এবং সাফল্যের সুযোগ পাওয়ার হক তার। এবং এর চেয়েও গুরুত্বপূর্ণ কথা এই যে আমরা অন্যদের সাথে ন্যায্য আচরণ কিভাবে করি, এটাই আমাদের নিজের বাস্তব মূল্যের মাপকাঠি। যদি আপনার এই গল্পটি অর্থপূর্ণ লাগে, তবে দয়া করে লাইক করুন, যাতে আমরা জানতে পারি যে আমরা যা শেয়ার করেছি তা আপনার হৃদয় ছুঁয়েছে। আপনি নিচে একটি মন্তব্য ছেড়ে যেতে পারেন, আপনার চিন্তা, দৃষ্টিকোণ বা ব্যক্তিগত শিক্ষা যা আপনি শিখেছেন তা জানাতে পারেন। এবং পরের গল্পগুলি মিস না করার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি আমাদের সাথে থাকতে পারেন। আরও একবার আপনার সমর্থন এবং ভালোবাসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খাতা ও নোটসাটু।